যারা আহত হয়েছে যারা। শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের যারা সদস্য আছেন, তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থার জন্য এনসিপি আমরা যখন আমাদের দলীয় কাঠামোটা তৈরি হয়নি, তখন আমরা কাজ করেছি। আমরা বাংলাদেশের অর্থনৈতিক জায়গাটাতে নানা ধরনের অ্যানোমালিস আমরা দেখেছি। সেই জায়গাগুলোতে কিভাবে আ আমরা এটাকে সঠিক একটা পন্থায় নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এদেশের তরুণ, যুবা, এদেশের সিনিয়র সিটিজেন তাদের সকলকে ধারণ করে নিয়েই একসঙ্গেই আমরা পথ চলার পক্ষপাতী। বাংলাদেশে তারুণ্যের এত সমাবেশ আর কোনো দলে হয়েছে কিনা এটা অতীতেও তেমন কোনো নজির নেই। সেক্ষেত্রে বাংলাদেশের তরুণরা যেটা পছন্দ করেন, তরুণদের যে দাবির প্রেক্ষিতেই মূলত ২৪শের অভ্যুত্থান সংঘটিত হয়। সে সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণের মধ্যে, নাগরিকদের মধ্যে যারা কর্মক্ষম তাদের মধ্যে বেকারত্ব। তো এই বেকারত্ব ইস্যুটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এবং একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষ তাদের সকলের সম অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি, সে রাজনীতির দিকেই আমরা বাংলাদেশের তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি এবং তরুণরা ব্যাপক হাত নাড়ে তারা সাড়া দিচ্ছেন আমাদের রাজনীতিতে। আমরা এখনো পর্যন্ত জোট হওয়া বা না হওয়া এরকম কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত নেই নাই। আমরা বস্তুত মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে আমাদের আ নিজেদের সক্ষমতার উপর ভিত্তি করেই আমাদের কলেবরকে বৃদ্ধি করা, সেটা আমাদের এখন প্রায়োরিটি এবং তার থেকেও বড় বিষয় হলো যে নির্বাচনের পূর্বে যাতে বাংলাদেশে বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা হয় এবং আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে ঐকমত্য কমিশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলোকে যেন বাস্তবায়ন করা হয়। সেক্ষেত্রে নির্বাচনের যে ডামাডোল বা নির্বাচনী যে রাজনীতি, সে রাজনীতির পূর্বে সংস্কার বাস্তবায়নের জন্য আমাদের দৃষ্টি নিবদ্ধ আছে এবং আমরা মনে করি যে সামনের দিনে আ যখন নির্বাচনের সময়কাল ঘনিয়ে আসবে, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। সে সময়টাতে দলীয় আদর্শ, দেশের প্রেক্ষাপট এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী যদি জোটের মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে জোটবদ্ধ আমরা হতে পারি। আবার আ যদি তেমন কোনো পরিবেশ তৈরি না হয়, সেক্ষেত্রে জোটবদ্ধ আমরা নাও হতে পারি। অতএব নির্বাচন কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত, সেটা আমরা এখনই গ্রহণ করি নাই। আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি এবং সামনের দিনে আ সংস্কার প্রস্তাবনাগুলো কতটুকু বাস্তবায়িত হলো, তার উপরেই নির্ভর করছে আমরা সামনে নির্বাচনী রাজনীতিতে কতটুকু অগ্রসর হব নাকি মাঠের আন্দোলনের কর্মসূচিকে আমরা প্রেফার করব। তো বাংলাদেশে সংস্কার প্রস্তাবনাগুলোকে যদি বাস্তবায়ন না করা হয় এবং যদি পুরনো কাঠামোতেই নির্বাচন হয়, সে নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষেরা ২৪শের অভ্যুত্থানে রাস্তায় এসেছেন, তারা জীবন দিয়েছেন। তাদের জীবন দেওয়ার পেছনে মূল অনুপ্রেরণার জায়গায় ছিল যে বাংলাদেশে যে এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে, সেই এক ব্যক্তির কাছ থেকে ক্ষমতাকে সেটা একটা ভারসাম্য তৈরি করা এবং সেটা বিকেন্দ্রীকরণ করা এবং তার মধ্য দিয়ে একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠা করা। যদি আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারি, জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত করতে না পারি, যদি ক্ষমতার ক্ষেত্রে যদি বিকেন্দ্রীকরণ না হয়, যদি কেন্দ্রীভূত ক্ষমতা এক ব্যক্তির কাছে, এক দলের কাছেই থেকে যায় এবং তার ভিত্তিতেই সামনের দেশ পরিচালনা হতে থাকে, তাহলে সেটা বাংলাদেশের মানুষকে আদতে কোনো ভালো ফল উপহার দিবে না। সেই কারণেই আমরা মনে করি যে সামনের নির্বাচন, সেই নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং নতুন কাঠামোর ভিত্তিতে যারা ক্ষমতায় আসবেন তারা দেশ পরিচালনা করবেন। পুরনো কাঠামোর মধ্য দিয়ে দেশ পরিচালনা করা শুরু করা হবে। এটার অপেক্ষা এটা বাংলাদেশের মানুষকে আ অবশ্যই তাদের যে মনস্তত্ত্ব সেটাকে ধারণ করতে ব্যর্থ হবে। যারা আ আহত হয়েছে যারা। শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের যারা সদস্য আছেন, তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থার জন্য এনসিপি আমরা যখন আমাদের দলীয় কাঠামোটা তৈরি হয়নি, তখন আমরা কাজ করেছি এবং সামনের দিনেও আমরা কাজ করব অবশ্যই। এনসিপির আগামী ৫ থেকে ১০ বছরের রোডম্যাপ কি? আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি দাঁড় করাতে চাই। বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের বিদ্যমান যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিরসনে কাজ করতে চাই। মোটা দাগে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই। বাংলাদেশের যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে ওঠে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তার মধ্য থেকেই আমরা আসলে নতুনভাবে গণতন্ত্রের পথে আমরা উত্তরণ করতে পারবো। তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার মধ্য দিয়ে এবং সেই প্রতিষ্ঠানগুলো যেন প্রতিষ্ঠান আকারে গড়ে উঠতে পারে, সেরকম একটা রাজনীতি আমরা বাংলাদেশে দাঁড় করাতে চাই। আমরা বাংলাদেশের
অর্থনৈতিক জায়গাটাতে নানা ধরনের অ্যানোমালিস আমরা দেখেছি। সেই জায়গাগুলোতে কিভাবে আমরা এটাকে সঠিক একটা পন্থায় নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ২৪ দফা কর্মসূচি দিয়েছি। সেখানে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং তারও ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রয়োজন হবে। বাংলাদেশে যাতে ক্রয় ক্ষমতার মধ্যেই আ সবকিছুকে রাখা সম্ভবপর হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে। সেই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং একই সাথে বাংলাদেশের আ ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, সেগুলোকে কিভাবে আমরা ঢেলে সাজাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমরা বাংলাদেশের কর্মক্ষেত্রকে আমরা ঢেলে সাজাতে চাই। এদেশে আ কারিগরি শিক্ষায় যাতে তরুণরা উদ্বুদ্ধ হয়ে ওঠেন, যাতে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি আমরা, যাতে করে বাংলাদেশে আমরা আ নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারি। এখন আ ডিজিটাল আ কর্মসংস্থানের যুগ। সেই জায়গাটাতে কিভাবে আ ডিজিটাল কর্মসংস্থানের জায়গায় তরুণদেরকে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সে কাজ আমরা অবশ্যই করব এবং উৎপাদনমুখী আ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যাতে এই উৎপাদনের জায়গাটাতে যাতে তরুণদেরকে বেশি করে সম্পৃক্ত করা যায়, বেকারত্ব সমস্যার সমাধানও করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে আগ্রহী।